आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য কবিতা নীলধ্বজের প্রতি জনা। কবি মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা এই কাব্যাংশের কিছুটা অংশ আলোচনা করা হয়ে গিয়েছিল। আমরা আলোচনা করছিলাম লাইন ধরে, আর লাইন ধরে আলোচনা করতে করতে যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে সেই লাইনগুলোকে দাগ দিয়ে সেখান থেকে প্রশ্নগুলো বলে দিয়েছিলাম। সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করে রাখো। এরপরে আমরা লাইন ধরে ব্যাখ্যা করে এগোবো। ঠিক এর আগে যতটুকু অংশ আমাদের আলোচনা করা হয়েছে সংক্ষেপে সেই অংশটুকু বলে নিয়ে আমি পরবর্তী অংশ লাইন ধরে আলোচনা করে এগোচ্ছি। মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অর্জুনের হাতে নিহত। প্রবীরের পিতা নীলধ্বজ রায় অর্জুনের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন না করে যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুনকে নিজের হাতে হত্যা করে পুত্র হত্যার প্রতিশোধ না নিয়ে অর্জুনকে তার মাহেশ্বরীপুরীতে সাদরে অভ্যর্থনার আয়োজন করেছিল। আপাত দৃষ্টিতে জনার কাছে, রানী জনার কাছে মনে হয়েছে এই আয়োজন যুদ্ধযাত্রার আয়োজন, এই আয়োজন অর্জুনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি। কারণ দেখা যাচ্ছে রাজ পতাকা উঠছে, অশ্ববাহিনী গজবাহিনী তারা প্রস্তুত, গজবাহিনীর গজগুলো হুঙ্কার দিচ্ছে, অশ্ববাহিনীর অশ্বগুলো রেশাধ্বনি করছে, মানে ডাকছে। আর বারবার পদাতিক বাহিনী তারা যুদ্ধের উন্মাদনায় মেতে উঠে হুঙ্কার দিচ্ছে। তাহলে যে কেউ এই পরিস্থিতি দেখে এটাই ভাববে যে যুবরাজ প্রবীরের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজা নীলধ্বজ সেজে উঠছেন। কিন্তু আসলে তা নয়। আসলে অর্জুনের অভ্যর্থনার আয়োজন চলছে। রাজা নীলধ্বজ এখানে ভীরুতা বা কাপুরুষতার আচরণ করেছেন। ভীরু কাপুরুষের মতো অর্জুনের সঙ্গে সন্ধি করেছেন, ভীরু কাপুরুষের মতো অর্জুনের কাছে নত হয়েছেন, ভীরু কাপুরুষের মতো অর্জুনকে আপন করে নিয়েছেন, বন্ধু ভেবে, মিত্র ভেবে। তাকে নিজের সভায়, নিজের সিংহাসনে আসীন করে তার মনোরঞ্জনের আয়োজন করেছেন। কিন্তু রানী জনার মনে হয়েছে রাজা নীলধ্বজের উচিত যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুনের শির ছিন্ন করে সেই ছিন্ন শিরকে ত্রিশূলের অগ্রভাগে নিয়ে আসবে। এটাই তার কর্তব্য, এটাই তার রাজধর্ম, এটাই তাকে সাজে, এটাই তাকে মানায়। আর জনা তার একমাত্র পুত্রকে হারিয়ে শোকাকুল, শোকাহত, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছেন, এই বলে প্রবোধ দিয়েছেন যে তিনি কেন বিলাপ করবেন। বিলাপ করার কোনো কারণ নেই, কারণ তার পুত্র ভীরু কাপুরুষের মতো যুদ্ধক্ষেত্র থেকে পালায়নি। তার পুত্র ভীরু কাপুরুষের মতো অন্যায়কারীর সামনে মাথা নত করেনি, তার সঙ্গে আপোষ করেনি, বরং সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে বীরের মতো প্রাণ দিয়েছে। অতএব তার স্বর্গ লাভ হয়েছে। তাই এমন বীর পুত্রের জন্য জননী জনা অহংকার করেছে, গর্ব অনুভব করেছে। আর সেই সাথে রাজা নীলধ্বজের যে দায়িত্ব, কর্তব্য, তার রাজধর্ম, এগুলোকে অবগত করিয়ে দিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের এই পর্যন্ত আলোচনা হয়েছিল, তাই তো? আর আমি এই পর্যন্ত আলোচনার আজকের যেভাবে ব্যাখ্যা করলাম সেটা একেবারে গদ্য রূপে, একেবারে নিজস্ব ভাষায় ব্যাখ্যা করলাম। তোমরাও
যখন পড়বে তখন একেবারে নিজের মতো করে বুঝবে, নিজের মতো করে ব্যাপারটাকে উপস্থাপন করবে, নিজের ভাষায়, একেবারে নিজের মতো করে, কবিতার মতো করে দরকার নেই। তাহলে একেবারে গল্পটা ছবির মতো মনের মধ্যে সাজানো থাকবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল? ওকে, এরপরে লাইনের দিকে তাকাবে, আর যে যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে আমি দাগ দিয়ে প্রশ্নগুলোর সাথে সাথে বলে দেবো, লিখে নেবে। হায় পাগলিনী জনা, হায় পাগলিনী জনা। জনা নিজে নিজেকেই পাগলিনী বলেছে। কেন আজ জনা পাগলিনী? যে নারীর একমাত্র সন্তান সদ্য মৃত, একমাত্র সন্তানকে যে নারী হারিয়েছে, সেই নারী যে পাগলিনী হবে সেটাই স্বাভাবিক। তবে এই পাগলিনী হয়ে ওঠার পেছনে শুধু জনা তার সন্তানকে হারিয়েছেন তা নয়, জনা আজ পাগলিনী, জনা আজ বিভ্রান্ত। রাজার এহেন আচরণ দেখে, এমন ধরনের ব্যবহার দেখে জনা আজ পাগলিনী। এই লাইনটা দাগ দাও, হায় পাগলিনী জনা। প্রশ্ন লেখো, জনা কেন নিজেকে পাগলিনী বলেছেন? যে কোনো মায়ের এরকম অবস্থায় মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। তিনি পাগলের মতো হয়ে উঠবেন, পাগলিনী হয়ে উঠবেন, এটাই স্বাভাবিক। তাই জনা বলছেন আমি আজ পাগলিনী। হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি। তব, তব মানে কি? মাঝে মাঝে উত্তর দেবে, রেসপন্স করবে। তব মানে তোমার। রাজা নীলধ্বজকে বলছে তব সভা মাঝে, তাহলে তোমার সভার মাঝে নাচিছে নর্তকী আজি। আজকে নর্তকী নৃত্য করছে, গায়ক গাইছে, গায়ক গান করছে। উথলিছে বীণার ধ্বনি, বীণার সুর মূর্ছনা উথলে উঠছে। বীণার সুর মূর্ছনা চারদিককে সভাকে ভরিয়ে তুলছে। উথলিছে মানে উথলে উঠছে, বীণার সুর মূর্ছনা ঝঙ্কৃত হয়ে উঠছে। বোঝা গেল ব্যাপারটা? বীণার সুর মূর্ছনা, উথলিছে মানে কি বোঝা গেল? তব সিংহাসনে বসেছে পুত্রহা রিপু মিত্রোত্তম এবে। তব মানে তোমার, সিংহাসনে বসেছে, তোমার সিংহাসনে, রাজা নীলধ্বজের সিংহাসনে বসেছে। তার মানে রাজা নীলধ্বজ তিনি তার সিংহাসন ছেড়ে দিয়েছেন। কাকে? কাকে ছেড়ে দিয়েছেন? পুত্র হত্যাকারী অর্জুনকে নিজের সিংহাসনে বসার জায়গা দিয়েছেন। তাহলে পুত্র হা রিপু, রিপু মানে কি? শত্রু। পুত্র হা, পুত্র হা মানে পুত্রকে হত্যাকারী। এই যে হা কথাটা আছে, এখান থেকেই অর্থটা মনে রাখবে। পুত্র হা মানে পুত্রকে হত্যাকারী, রিপু মানে শত্রু। তাহলে পুত্র হত্যাকারী শত্রু কে? অর্জুন। পুত্রের নাম কি? প্রবীর। ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেটে রাখো পুত্র হা রিপু, এই দুটো শব্দকে ব্র্যাকেটে রাখো। তাহলে পুত্র হত্যাকারী শত্রু অর্জুন রাজা নীলধ্বজের সিংহাসনে আসীন। যে পুত্র হত্যাকারী হয়ে উঠেছে আজ রাজা নীলধ্বজের কাছে মিত্রতম এবে। এবে মানে কি? এখন। এবে মানে এখন। মিত্রতম, মিত্রদের মধ্যে উত্তম। মিত্র মানে কি? বন্ধু। তাহলে বন্ধুদের মধ্যে উত্তম মানে শ্রেষ্ঠ বন্ধু। ব্র্যাকেটে রাখবে মিত্রতম। মিত্রতম কথাটাকে ব্র্যাকেটে রাখো, এমসিকিউর প্রশ্নের উত্তর হবে। প্রশ্ন থাকবে মিত্রতম বলতে কাকে বোঝানো হয়েছে? না অর্জুনকে। রাজা নীলধ্বজের কাছে তার পুত্র হত্যাকারী অর্জুন হয়ে উঠেছে আজ
বন্ধু শ্রেষ্ঠ, সেই বন্ধু শ্রেষ্ঠ পুত্র হত্যাকারী অর্জুনকে সেবিছ যতনে, তুমি অতিথি রতনে, সেবিছ মানে সেবা করছো, যতনে মানে যত্ন সহকারে সেবা করছো। তুমি তুমি মানে রাজা নীলধ্বজ, তুমি সেবা করছো তাকে। রত্ন অতিথি রতনে, অর্থাৎ অতিথি রত্ন সম, অতিথি সম্পদ সমান, অতিথি ঐশ্বর্যের সমান। অতিথি রত্ন জ্ঞানে তুমি তার সেবা করছো, সেবা যত্ন করছো, যত্ন সহকারে সেবা করছো। এটা কি কখনো মানা যায়? এটা কি কখনো তোমার কাছ থেকে আশা করা যায়? কি লজ্জা! দুঃখের কথা হায় কব কারে, কি লজ্জা! লজ্জার কথা ডাক দাও, কি লজ্জাতে, কি লজ্জা, ডাক দাও। প্রশ্ন লেখো এখানে কোন লজ্জার কথা বলা হয়েছে? লজ্জার কথাটি কি? কি লজ্জা! নিজের পুত্র হত্যাকারীকে নিজের সিংহাসনে বসিয়েছ, অতিথি রত্ন জ্ঞানে তার সেবা করে চলেছ, তাকে বন্ধু শ্রেষ্ঠ বলে তাকে সিংহাসনে বসিয়ে অতিথি রত্ন জ্ঞানে তার সেবা করে চলেছ। এটা লজ্জার, আর এটাই আমার কাছে অত্যন্ত দুঃখের। এই লাইনটাও দাগ দাও, কি লজ্জার পরে দাগ দেবে দুঃখের কথা। প্রশ্ন লেখো দুঃখের কথাটি কি? যেটাই লজ্জা, রাজার কাছে এটা লজ্জার, আর সেটাই রানীর কাছে অত্যন্ত দুঃখের, কষ্টের, যন্ত্রণার। প্রশ্ন দুঃখের কথাটি কি? তাহলে যেটা দুঃখের সেটাই লজ্জার, দুটো থেকে একটাই উত্তর হবে, দুটো প্রশ্নের উত্তর একই। তাহলে দুঃখের কথা হায় কব কারে, কারে কাকে, কাকে বলবো? কব মানে কইব মানে বলবো, কাকে বলবো এই দুঃখের কথা? এমন দুঃখের কথা ওকে বলা যায় না, এই দুঃখের কথা কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। যিনি পিতা আজ পিতার দায়িত্ব কর্তব্য ভুলে গেছে, ভুলে গিয়ে পুত্র হত্যাকারীর সঙ্গে আপোষ করেছে, এমন দুঃখের এমন লজ্জার কথা কার সঙ্গে আমি বলবো, কাকে বলবো? শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। মাঝে মাঝে তোমরা লাইনের দিকে তাকাবে, লাইনের দিকে তাকাবে, লাইনটা যখন আমি পড়ছি তখন লাইনের দিকে তাকাবে, আবার লাইনটা পড়ার পরে যখন বোঝাচ্ছি তখন আমার দিকে তাকাবে। হতজ্ঞান আজিকে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী। হতজ্ঞান, হতজ্ঞান কোন সিনেমাটার কথা মনে পড়ছে? হ্যাঁ, হতজ্ঞান, জ্ঞানটা কি হত হয়েছে তোমার? হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, আজি মানে আজকে, আজকের কি হত হয়েছে জ্ঞান তোমার পুত্রের বিহনে? বিহনে মানে ব্যতীত বা ছাড়া, পুত্রের অভাবে। হ্যাঁ, পুত্রকে হারিয়ে, পুত্রকে ছাড়া, পুত্রের বিহনে, পুত্রকে ব্যতীত, পুত্র ব্যতীত, পুত্রকে ছাড়া আজকে কি তোমার জ্ঞান হত হয়েছে? তো জ্ঞান হত হয়েছে মানে জ্ঞান লোপ পেয়েছে, বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। কথায় আছে পুত্রকে হারিয়ে শোকে মানুষের মাথা কাজ করে না। তাহলে পুত্রকে হারিয়ে, পুত্রকে ছাড়া তোমার কি জ্ঞান লোপ পেয়েছে, জ্ঞান হত হয়েছে, বুদ্ধি শুদ্ধি নাশ হয়েছে? বলো। মাহেশ্বরী পুরীর অধীশ্বর নীলধ্বজ রথী, এতটাই কিন্তু সম্বোধন পদ। মাহেশ্বরী পুরীর অধীশ্বর, তাই মাহেশ্বরী পুরীশ্বর, মাহেশ্বরী পুরীর অধীশ্বর নীলধ্বজ রথী। রথী মানে যোদ্ধা, নীলধ্বজ যোদ্ধা, নীলধ্বজ যিনি কিনা মাহেশ্বরী পুরীর অধীশ্বর। তাহলে মাহেশ্বরী পুরীর অধীশ্বর
নীলধ্বজ রথী সম্বোধন করে রানী জনা তাকে উদ্দেশ্য করে বলেছেন যে পুত্রকে হারিয়ে, পুত্রকে ছাড়া তোমার জ্ঞান বা বুদ্ধি শুদ্ধি কি হত হয়েছে? যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে, হরিলা কি তিনি জ্ঞান তব? যে দারুণ বিধি, দারুণ মানে কি? বিধি মানে তো বিধাতা। দারুণ মানে নিদারুণ, দারুণ মানে নিষ্ঠুর, দারুণ মানে দারুণ না। কেউ যদি মনে করে দারুণ হয়েছে, আহা, এই দারুণ না, দারুণ মানে নিদারুণ, নিদারুণ মানে অত্যন্ত নিষ্ঠুর, কঠিন। যে দারুণ বিধি, বিধি মানে বিধাতা, বিধাতা আজ নিষ্ঠুর হয়ে উঠেছে, নিদারুণ হয়ে উঠেছে। কিভাবে? একমাত্র পুত্রকে কেড়ে নিয়ে গোটা রাজ্যে আধার ঘনিয়ে এনেছে, অন্ধকার ডেকে এনেছে। যে দারুণ বিধি, যে নিদারুণ এই বিধাতা রাজা। রানী রাজার উদ্দেশ্যে মানে নীলধ্বজের উদ্দেশ্যে রাজা বলে সম্বোধন করে বলছে যে রাজা আধারিলা আজি রাজ্য, এই রাজ্যকে অন্ধকার করলো, এই রাজ্যে অন্ধকার ঘনিয়ে আনলো, এই রাজ্যকে আধার করে আনলো। কে আধার করেছে এই রাজ্যকে? কে আধার করেছে? না বিধি, বিধাতা? অবশ্যই অর্জুন, কিন্তু এখানে কি বলা হয়েছে? বিধাতা, নিয়তি, ভাগ্য এই রাজ্যে আধার ঘনিয়ে এনেছে। কিভাবে? হরি পুত্র ধনে, হরি, হরি পুত্র ধনে। হরি মানে কি? হরণ করে। এই তো, এই তো, ভেরি গুড, এই তো। তাহলে আমার একটু একটু ভয় ছিল যে কবিতাটা বোঝানোর সময় অনেক জায়গাতে তোমাদের অসুবিধা হবে, কিন্তু মনে হয় না। কবিতার অডিও, কবিতার শব্দার্থ, কবিতার আগের ব্যাখ্যা এগুলো যদি শোনা হয়ে থাকে তাহলে একেবারে ইজি মনে হবে অনেকেরই। তাহলে হরি মানে হরণ করে, পুত্র ধনে, পুত্র সন্তান, এ তো সম্পদ সম পিতামাতার কাছে। তাহলে পুত্ররূপ ধন, পুত্ররূপ সম্পদ, এই পুত্ররূপ সম্পদ অর্থাৎ প্রবীরকে হরণ করে রাজ্য জুড়ে অন্ধকার ঘনিয়ে এনেছে। কি মাহেশ্বরী পুরীতে অন্ধকার আসবে না? অন্ধকার ঘনিয়ে আসবে তো। যে কারোর বাড়িতে যদি পুত্র সন্তান বা কন্যা সন্তান মানে সন্তান চলে যায়, সেই বাড়িতে অন্ধকার ঘনিয়ে আসে। আর রাজ্যের যুবরাজ মারা গেছে, তাহলে রাজ্য জুড়ে শোকের ছায়া, শোকের অন্ধকার নেমে এসেছে। তাহলে যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে, পুত্ররূপ সম্পদকে প্রবীরকে হরণ করে রাজ্যে আধার ঘনিয়ে আনলো। হরিলা কি তিনি জ্ঞান তব? তিনি কি তোমার জ্ঞানটাকে হরণ করলো? তিনি কি তোমার জ্ঞানটাকেও হরণ করলো সেই সাথে? কে জ্ঞান হরণ করলো বলে বলছে? কে জ্ঞানটা হরণ করে নিয়ে গেল বলে জিজ্ঞাসা করছে জানা? এই লাইনে, এই লাইনে, এই লাইনে কে কে কে? বিধাতা। এবারে কিভাবে? অকালে কেড়ে নিয়ে, তার পুত্র প্রবীরকে অকালে কেড়ে নিয়ে রাজ্য জুড়ে শোকের আধার ডেকে নিয়ে এসে। তাহলে সেই বিধাতা নিদারুণ হয়ে যেমন পুত্র রূপ সম্পদ প্রবীরকে কেড়ে নিয়ে রাজ্য জুড়ে অন্ধকার ডেকে নিয়ে এসছে, সেই বিধাতা কি তোমার জ্ঞানটাকেও হরণ করলো? তোমার মানে কার? নীলধ্বজে। রানী বলছে রাজা সেই নিষ্ঠুর বিধাতা কি তোমার জ্ঞানটাকেও হরণ করে নিয়ে গেল? আমার পুত্রকে কেড়ে নিয়ে গেল, সেই সাথে সাথে তোমার বুদ্ধি শুদ্ধিও কেড়ে নিয়ে গেল, তোমার বুদ্ধি শুদ্ধি লোপ করে দিল। তা না হলে কহ মোরে, যদি তোমার বুদ্ধি শুদ্ধি লোভ না হয়, যদি নিষ্ঠুর বিধাতা তোমার বুদ্ধি কেড়ে নিয়ে না যায়,
তোমার জ্ঞানটাকে লোপ না করে, তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি? আমাকে বলো, বোঝাও আমাকে, কোনো যুক্তি আছে তোমার কাছে? হ্যাঁ, মানুষ যদি অজান্তে ভুল করে সেটা হতে পারে, সেটা ভুল নয়। হয়তো মানুষ সন্তান হারানোর শোকে এতটাই শোকাহত, এতটাই কাতর যে তার জ্ঞান বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে, ভাবনা চিন্তা করার শক্তি তিনি হারিয়ে ফেলেছেন। হারিয়ে ফেলে কে শত্রু কে মিত্র বাজ বিচার করতে পারেননি। তাই পুত্র হত্যাকারী অর্জুনকে বন্ধু ভেবে, অতিথি রত্ন ভেবে নিজের সিংহাসনে বসিয়ে তার মনোরঞ্জনে ব্যস্ত হয়েছে। সেটা যদি তোমার অজান্তে হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। কিন্তু যদি তুমি জেনে বুঝে এটা করে থাকো তাহলে এটা তোমার ভীরুতা কাপুরুষতার পরিচায়ক। এটা উচিত নয়। একজন ক্ষত্রিয় অধিপতি হয়ে, একজন রাজা হয়ে তিনি তার রাজধর্ম পালন করছেন না, তিনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, অন্যায় কাটির সঙ্গে আপোষ করছেন। এটা ভীরুতা কাপুরুষতার পরিচয়। আর একজন পিতা হিসেবে তো তিনি ব্যর্থ। কি ব্যর্থ না? একজন পিতা হিসেবে ব্যর্থ, চরম ব্যর্থ। তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি। ব্র্যাকেটে রাখবে পাষণ্ড পাণ্ডুরথী, পার্থকে ব্র্যাকেটে রাখবে। পাষণ্ড মানে কি? পাষণ্ড মানে কি? পাষণ্ড, পাষাণ হৃদয়ের অধিকারী, তাই নিষ্ঠুর, পাপী, পাপিষ্ঠ। এই পাষণ্ড পাণ্ডুরথী, পাণ্ডুরথীকে পাণ্ডুরথী, রথী মানে যোদ্ধা, পাণ্ডুরথী মানে পাণ্ডব যোদ্ধা। কত নম্বর পাণ্ডব? কততম? তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে পাণ্ডুরথী পার্থ তবপুরে, অর্থাৎ তব তোমার পুরীতে কেন আজ অতিথি হিসেবে এসেছে বলো? নিষ্ঠুর বিধাতা আমার পুত্রকে কেড়ে নিয়েছে, যেমন সেই সাথে সাথে তোমার জ্ঞানটাকেও কেড়ে নিয়েছে। তাহলে বোধহয় তুমি ভুল করে পুত্র হত্যাকারী অর্জুনের সঙ্গে মিত্রতা করেছ। কেমনে তুমি হায় মিত্র ভাবে পরশোষে কর, যাহা প্রবীরের লোহে লোহিত। কেমনে হায়, কেমনে, কেমন করে, কেমনে তুমি হায়, কেমন করে তুমি হায় বলো? মিত্র ভাবে পরশোষে কর, মিত্র ভাবে মানে বন্ধু ভেবে, মিত্র মানে বন্ধু, তাহলে মিত্র ভাবে মানে বন্ধু ভেবে, পরশ মানে স্পর্শ করো মানে ধরো, সে কর, সেই কর, সেই হাত, কর মানে হাত, সেই হাত, কোন হাত? যে হাত কিনা যাহা, অর্থাৎ যে হাত কিনা, যে হাত কিনা প্রবীরের লোহে, প্রবীরের রক্তে লোহিত, প্রবীরের রক্তে রঞ্জিত, প্রবীরের রক্তে রাঙা, সেই হাত তুমি স্পর্শ করো। ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? নৃমণি, নৃমণি মানে কি? রাজশ্রেষ্ঠ, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ, রাজশ্রেষ্ঠ, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ অধিপতিকে নৃমণি বলা হয়। তাহলে নৃমণি বলে কাকে সম্বোধন করা হলো? নীলধ্বজকে। তাহলে নৃমণি, যারা বলছে নৃমণি, রাজা নীলধ্বজ, বলো এই কি ক্ষত্রিয় ধর্ম? এটাই কি ক্ষত্রিয় ধর্ম? ভীরু কাপুরুষের মতো আপোষ করা, অন্যায় করা, যে কিনা তোমার পুত্রের রক্তে হাত রাঙিয়েছে, সেই হাত তুমি বন্ধু ভেবে স্পর্শ করেছো, এটাই কি ক্ষত্রিয় ধর্ম? কোথা ধনু, কোথা তুন, কোথা চর্মসি,
না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে মিষ্টালাপে তুষি চকি তুমি কর্ণ তার সভাতলে। কোথা ধনু? ধনু মানে ধনুক। কোথায় গেল তোমার ধনুক? এর আগে রাজা নীলধ্বজকে সম্বোধন করা হয়েছিল কি বলে? যিনি ধনুর্বিদ্যায় পারদর্শী তাকে কি বলা হয়েছে? আগে কি বলে সম্বোধন করা হয়েছে? মহেশ্বাস, মহা ধনুর্ধর। তাহলে কোথায় গেল তোমার ধনুক? কোথা? তুন। তুন মানে কি? তীর বা স্বর রাখার আধার পাত্র, পিঠে যার মধ্যে তীরগুলো স্বরগুলো রাখা হয় তাকেই তুন বলা হয়। তো তুন মানে তো আর খালি থাকবে না, তুন ভর্তি স্বর বা তীর থাকবে। কোথায় তোমার ধনুক? কোথায় তোমার তুন? তুন কিন্তু এটা ভুল করে কেউ কেউ তৃণ পড়ে। তৃণ মানে ঘাস, তৃণ না, তুন। কোথা চর্ম অসি? অসি মানে কি? অসি তলোয়ার। আর চর্ম মানে আক্ষরিক অর্থে, হ্যাঁ বলো। পরের দিন এটা দেখে নিও। তাহলে কোথায় গেল তোমার চর্ম আরসি? চর্ম মানে আক্ষরিক অর্থে চামড়া, কিন্তু এখানে চর্ম নির্মিত আসলে কি? বর্মকে বলা হয়েছে। ভেরি গুড, বর্ম, চর্ম নির্মিত বর্ম। কোথায় গেল তোমার চর্ম অর্থাৎ চর্ম নির্মিত বর্ম? কোথায় গেল তোমার রশি? তলোয়ার, তীর, ধনুক, তলোয়ার, বর্ম, তলোয়ার নিয়ে তুমি ঝাঁপিয়ে পড়তে মহা ধনুর্ধর মহেশ্বাস। কোথায় গেল? না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে। না ভেদি মানে ভেদ না করে, বিদীর্ণ না করে। রিপুর বক্ষ, রিপু মানে শত্রু, আক্ষরিক অর্থ। এখানে শত্রুকে না অর্জুন। তাহলে রিপুর বক্ষ, শত্রুর বক্ষ বিদীর্ণ না করে, সেই তীর দিয়ে, সেই তলোয়ার দিয়ে শত্রুর বক্ষ বিদীর্ণ না করে তীক্ষ্ণতম স্বরে, তীক্ষ্ণতম মানে ধারালো, তীব্র শানিত ধারালো স্বর দিয়ে মানে তীর দিয়ে শত্রুর বক্ষ ভেদ না করে রণক্ষেত্রে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে। কোথায়? যুদ্ধক্ষেত্রে শত্রুর সম্মুখীন হয়ে তীক্ষ্ণতম স্বর দিয়ে তার বক্ষ বিদীর্ণ করবে। তা না করে তুমি কি করছো? মিষ্টালাপে তুষি চকি কর্ণ তার সভাতলে। সভাতলে বসে মিষ্টালাপে মানে মিষ্টি মিষ্টি আলাপচারিতায়, মিষ্টি মিষ্টি কথা বলে কি করছো? তার কর্ণ কে তোষণ করছো। কর্ণ মানে কান। কান তো মিষ্টি মিষ্টি কথা শোনার জন্য তৈরি থাকে। তাহলে অর্জুন তো তার প্রশংসা শোনার জন্য তৈরি, আর তুমি তার প্রশংসা করছো মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি আলাপচারিতায় তার কর্ণকে তোষণ করে চলেছ, তার কর্ণকে তুষ্ট করে চলেছ সভাতলে বসে। এটা কি তোমার কর্তব্য? এটা কি তোমার করা উচিত? কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে এই কাহিনী। কি কহিবে কহ, এই লাইনটা দাগ দাও। কি কহিবে থেকে জনরব লবে কাহিনী পুরোটা। কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে কাহিনী। বলো কি কহিবে কহ, অর্থাৎ কি বলবে বলো। কারা কি বলবে? কারা? রাজ্যবাসী, জগৎবাসী, প্রজা সাধারণ কি বলবে?
যখন দেশ থেকে দেশান্তরে এই জনরব, এই কাহিনী ছড়িয়ে পড়বে। জনরব মানে তার মানে জনশ্রুতি, মানে রটে যাওয়া, রটে যাওয়া, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এইভাবে রটে যাবে। তাহলে যখন ছড়িয়ে পড়বে, যখন রটে যাবে, এই যে কাহিনী, কোন কাহিনী? রাজার পুত্রকে যে হত্যা করেছে তাকে রাজা তার রাজদরবারে রাজসিংহাসনে বসে তার সাথে নিষ্কালাপ করছে। তার মানে রাজার ভীরুতার কাহিনী, রাজার অন্যায়কারীর সঙ্গে আপোষের কাহিনী, মানে তো রাজার ভীরুতা, কাপুরুষতার কাহিনী। প্রশ্ন লেখো, কোন কাহিনী দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে বা রটবে? কোন কাহিনী? প্রশ্ন, কোন কাহিনী? কোন কাহিনী দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে বা রটবে? যখন ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে, এটা একটাই, কি কহিবে কহ যবে দেশ দেশান্তরে জনরব লবে, এ কাহিনী। পুরোটাই একটাই লাইন, একটাই প্রশ্ন, যে দেশ দেশান্তরে কোন কাহিনী রটবে বা ছড়িয়ে পড়বে? কি কহিবে ক্ষত্রপতি যত, বলো, যখন দেশ দেশান্তরে তোমার এই ভীরুতার কাহিনী ছড়িয়ে যাবে, রটবে, তখন যত ক্ষত্রপতি আছে, যত ক্ষত্রিয় অধিপতি আছে, তারা কি বলবে? তারা কি বলবে? যারা তোমাকে আদর্শ বলে মনে করে, যাদের আদর্শ, যাদের শক্তি, যাদের সাহস তুমি, তাহলে তোমার এই ভীরুতার কথা যখন ছড়িয়ে পড়বে, যত ক্ষত্রিয় অধিপতি আছে তারা কি বলবে? তারা তো ছি ছি করবে। নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে, রাজা ভক্তি ভাবে। নরনারায়ণ জ্ঞানে, নররূপী নারায়ণ ভেবে, নররূপী নারায়ণ জ্ঞানে কাকে পুজো করছেন? রাজা নীলধ্বজ অর্জুনকে পুজো করছেন। কি ভেবে, কি জ্ঞানে পুজো করছেন? না, অর্জুন যেন নরলোকে নারায়ণ, নরলোকে বিষ্ণু, নররূপ ধরে বিষ্ণুর আবির্ভাব হয়েছে অর্জুনের মধ্য দিয়ে। তাহলে অর্জুনকে নররূপী নারায়ণ ভেবে পুজো করছেন। রানী বলছে, আমি শুনলাম, শুনিনু মানে শুনলাম, আমি শুনলাম যে নরনারায়ণ জ্ঞানে পুজিছ পার্থে, পার্থকে তুমি পুজো করছো। পার্থ অর্থাৎ অর্জুনকে তুমি পুজো করছো কি ভেবে? নরনারায়ণ ভেবে, নরনারায়ণ জ্ঞানে। দাগ দাও। শুনিনু পুজিছ পার্থে, রাজা ভক্তি ভাবে। শুনিনু থেকে ভক্তি ভাবে পর্যন্ত দাগ দাও। প্রশ্ন লেখো, কে কাকে কি জ্ঞানে বা কি ভেবে পুজো করছে? কে কাকে কি জ্ঞানে বা কি ভেবে পুজো করছে? তাহলে রাজা নীলধ্বজ অর্জুনকে নররূপী নারায়ণ জ্ঞানে বা নারায়ণ ভেবে ভক্তি ভরে পুজো করছে, ভক্তি ভরে পুজো করছে। এ কি ভ্রান্তি তব? জনা বলছে, এ কি ভ্রান্তি তব? এ কি তোমার ভ্রান্তি? অর্থাৎ এটা কি তোমার মনের ভুল? মানুষ তো ভুল করে অনেক কাজ করে। আচ্ছা, যে ভুল করে করে সেটা কি তার খুব বিরাট বড় অপরাধ, অন্যায়? যদি ভুল করে করে, জেনে বুঝে নয়, কি ভুল করে যদি হয় তাহলে সেটা তো ক্ষমার যোগ্য, তাই নয় কি? কিন্তু যে ইচ্ছে করে জেনে বুঝে ঠান্ডা মাথায় কাজটা করে, মানে অন্যায় কাজটা করে, সেটা কিন্তু
ক্ষমার যোগ্য নয়, শাস্তিযোগ্য অপরাধ। তাহলে জনা বলছে যে যদি তুমি তোমার অজান্তে ভুলবশত মনের ভুলে তুমি অর্জুনকে নরনারায়ণ জ্ঞানে পুজো করো ভক্তি ভরে, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু কিন্তু যদি তুমি জেনে বুঝে তাকে ভক্তি ভরে নররূপী নারায়ণ জ্ঞানে পুজো করো, তাহলে দুটো কথা বলার আছে, যেটা কখনো উচিত নয়। তাহলে একই ভ্রান্তি তব, দাগ দাও লাইনটা, একই ভ্রান্তি তবতে, একই ভ্রান্তি তব, দাগ দিয়েছ, প্রশ্ন লেখো। এখানে কার কোন ভ্রান্তির কথা বলা হয়েছে? কার কোন ভুল, মনের ভুল, কোন ভ্রান্তির কথা বলা হয়েছে? কার কোন ভ্রান্তির কথা বলা হয়েছে? তাহলে উত্তর হবে রাজা নীলধ্বজের এই ভ্রান্তির কথা বলা হয়েছে যে অর্জুনকে নররূপী নারায়ণ জ্ঞানে ভক্তি ভরে পুজো করছে রাজা নীলধ্বজ। একই ভ্রান্তি তব। হায় ভোজবালা কুন্তি, হায় ভোজবালা কুন্তি, ব্র্যাকেটে রাখো ভোজবালা কুন্তিকে। ভোজবালা কুন্তি অর্জুনের জননী কুন্তি, যে কিনা ভোজবালা। কেন তাকে ভোজবালা বলা হয়? কারণ তিনি ভোজরাজের কন্যা। ভোজরাজ, ভোজ রাজ্যের রাজা, নাম কুন্তি ভোজ। ভোজ রাজ্যের রাজা নাম কুন্তি ভোজ। আর কুন্তি ভোজের নাম অনুসারে পৃথার নাম পরবর্তীতে কুন্তি ভোজ কি দিয়েছিলেন? কুন্তি। পৃথাকে কুন্তি ভোজের কন্যা বলে কুন্তি বলা হয়। তাহলে ভোজবালা কুন্তি, ভোজ রাজ্যের রাজা কুন্তি ভোজের কন্যা কুন্তি। কে না জানে তারে? শৈরিনী। কে না জানে তারে? তার মানে তাকে সবাই জানে। কি বলে জানে? শৈরিনী নারী। শৈরিনী মানে ব্যভিচারিণী, কুলটা, কলঙ্কিনী, অসতী, বেশ্যা। কিন্তু এতগুলো ভাষার মধ্যে আমরা এই শব্দটা ব্যবহার করব কি? ব্যভিচারিণী মানে দুশ্চরিত্রা। কিন্তু সাহিত্যে লেখার ক্ষেত্রে এটা ভদ্রস্থ স্ট্যান্ডার্ড। ব্যভিচারিণী মনে থাকবে। ব্যভিচার মানে চারিত্রিক স্খলন, আর ব্যভিচারী মানে চরিত্রহীন, ব্যভিচারিণী মানে চরিত্রহীনা। তাহলে ব্যভিচারিণী নারী বলে তাকে সবাই জানে। আচ্ছা, কুন্তিকে কেন ব্যভিচারিণী বলা হয় এটার সম্পর্কে আমি সবিস্তারে অডিওতে আলোচনা করে দিয়েছি, সবিস্তারে মহাভারতের আলোচনার প্রসঙ্গে। যারা শুনেছ তারা এর উত্তরটা ভালো মতোই জানো, জানো কি না? কিন্তু সংক্ষেপে এটার উপরে ব্রড কোশ্চেন থাকে, রচনাধর্মী প্রশ্ন, আবার এটার উপরে একের এসে গিয়ে প্রশ্ন হতে পারে। তো তোমরা এখন 1 নম্বরের প্রশ্ন লিখবে, দাগ দাও। কে না জানে তারে শৈরিনী, এই অংশটুকু দাগ দাও। কে না তারে জানে শৈরিনী, কে না জানে তারে শৈরিনী। প্রশ্ন লিখবে কাকে কেন শৈরিনী বলা হয় বা বলা হয়েছে। মহাভারতে কার চোখে কে সেটা কিন্তু এখানে আলোচনার যোগ্য নয়। মহাভারতে কার চোখে কুন্তি শৈরিনী সেটা আমাদের আলোচনার বিষয় নয়। কিন্তু এই মুহূর্তে কার চোখে কুন্তি ব্যভিচারিণী, কার চোখে, কার যুক্তিতে?
জনার চোখে, জনার দৃষ্টিভঙ্গিতে কুন্তী ব্যভিচারিণী। আর জনার দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা যদি যুক্তি দিয়ে বিচার করি, বিচার তো তাকেই তার যুক্তি দিয়ে বিচার করে আমাদের দেখাতে হবে। তাহলে তার কথা মতো কুন্তী শৈরিণী নারী, ব্যভিচারিণী নারী। তাহলে একের অধিক স্বামীচার, বহুগামিতা, সেই নারী ব্যভিচারিণী নারী। তাহলে কুন্তীর স্বামীর সংখ্যা কত? কুন্তীর স্বামীকে সবাই কাকে বলে জানে? পাণ্ডু, রাজা পাণ্ডু। কিন্তু কুন্তীর কুমারী অবস্থায় যার ঔরসে কুন্তীর গর্ভে জন্ম নেয় কর্ণ, সেই স্বামীর নাম কি? সূর্য দেবতার ঔরসে কুন্তীর গর্ভে কর্ণের জন্ম। তাহলে একজন। অন্যদিকে কুন্তীর গর্ভে যুধিষ্ঠিরের জন্ম কার ঔরসে? ধর্মরাজের পুত্র বলা হয়, তাই তো? ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির বলা হয়। তাহলে ধর্মরাজের পুত্র, ধর্মরাজ যমরাজ তার পুত্র। অন্যদিকে কুন্তীর গর্ভে অর্জুনের জন্ম কার ঔরসে? দেবরাজ ইন্দ্রের ঔরসে, দেবরাজ ইন্দ্র। কুন্তীর গর্ভে ভীমের জন্ম কার ঔরসে? পবন দেবের ঔরসে। পবন দেব, হে বাতাস, এক ঝোড়ো বাতাস উঠছে, ঝড় উঠবে কিন্তু। ঝড় ঝড়, বুঝতে পারছো? আবার যেই পবন দেবের, আমাদের এদিকে কিন্তু ঝড় উঠছে, তোমাদের ওদিকে উঠছে নাকি? হ্যাঁ, ওদিকে ঝড় উঠছে? ও, শুরু হয়ে গেছে। আমার এদিকে পবন দেবের কথা বলার সাথে সাথে পবন দেব একবারে প্রধান্বিত হয়ে উঠেছে। পবন দেবের ঔরসে কুন্তীর গর্ভে কার জন্ম? ভীমের জন্ম। এর আড়ালে গল্প কাহিনী লুকিয়ে রয়েছে, যে গল্প কাহিনী ডিটেলে আবার একদিন আমি করব। আর যদি পবনদেব যদি এখনো পর্যন্ত এই জায়গার আসল গল্পটা না জানা থাকে তাহলে বলবো আবার অডিওটা শোনো, খুব সুন্দরভাবে বোঝানো আছে। তাহলে এখনো পর্যন্ত কতজন স্বামীর কথা বলা হলো? পাণ্ডু, দেবরাজ ইন্দ্র, ও সূর্য দেবতা, আর পবন দেব, চারজন। আরেকজনকে ধর্মরাজ। ও হ্যাঁ, ধর্মরাজ, রাইট, ধর্মরাজ। এই তো পাঁচজন হলো। ওই তো যুধিষ্ঠিরের জন্ম ধর্মরাজের ঔরসে। আর যদি কি কারণে জিজ্ঞেস করো তাহলে বলবো ওই যে অডিওটা আবার শোনো। আপাতত আমি লাইন ধরে এগিয়ে যাই। তাহলে যে নারী পঞ্চস্বামী, যে নারী পঞ্চজনের সান্নিধ্যে এলো, সেই নারী তো ব্যভিচারিণী নারী জনার চোখে। তাহলে সবাই জানে যে কুন্তী কিনা শৈরিণী। আর তনয় তার যারও চোর শুনে, তনয় মানে কি?
তনয় মানে কি? পুত্র। পুত্র। তনয় অর্থাৎ পুত্র অর্জুন, যে কিনা কুন্তির জারজ সন্তান। জারজ মানে কি? অবৈধ। হ্যাঁ, বৈধ নয়, সমাজ বহির্ভূত সম্পর্কের ফল। জারজ সন্তান, তাহলে অর্জুন কুন্তির জারজ সন্তান, অবৈধ সন্তান হলে কার সন্তান প্রকৃতপক্ষে? দেবরাজ ইন্দ্রের। কি লজ্জা, কি লজ্জা! ব্র্যাকেটে আছে না কি লজ্জা কথাটা? হ্যাঁ, এটাকে দাগ দাও, কি লজ্জা, দাগ দাও, কি লজ্জা। এর আগেও একটা লাইন ছিল কি লজ্জা, ওটা ব্র্যাকেটে ছিল না, এটা ব্র্যাকেটে আছে। যেটা ব্র্যাকেটে থাকবে না সেটা ছিল রাজা নীলধ্বজের লজ্জার, ভীরুতার, কাপুরুষতার কাহিনী। আর যেটা ব্র্যাকেটে দেওয়া আছে সেটা হচ্ছে কুন্তির পুত্র অর্জুন, যে কিনা তার জারজ সন্তান। এটা লজ্জা। তাহলে যে জারজ সন্তান, যে অবৈধ সন্তান, আচ্ছা সে কি নরনারায়ণ হতে পারে? হ্যাঁ, হতে পারে? যাকে আমরা নরনারায়ণ জ্ঞানে পুজো করব, নরনারায়ণ হওয়ার মতো, হয়ে ওঠার মতো গুণ থাকবে, কিন্তু অর্জুনের কি গুণ আছে? অর্জুন তো জারজ সন্তান, অবৈধ সন্তান। তাহলে কি গুণে তুমি পুজো? রাজরথী, রাজরথী বলে রাজা নীলধ্বজকে সম্বোধন করা হয়েছে, জনসম্বোধন করেছে রাজরথী। বলো কি গুণে তুমি পুজো? অর্জুনের তাহলে এমন কি গুণ আছে যে কারণে তাকে তুমি পুজো, মানে পুজো করছো নরনারায়ণ জ্ঞানে? এই রাজরথী কথাটাকে ব্র্যাকেটে রাখো, রাজরথী ব্র্যাকেটে রাখো। রে দারুণ বিধি, একই লীলা খেলা তোর, বুঝিব কেমনে। রে দারুণ বিধি, দারুণ মানে কি? একটু আগে হলো, দারুণ মানে কি? হ্যাঁ, বলো। ওকে, আমি আর 5 মিনিট পড়াবো। ঠিক আছে। ওরে বাবা, হচ্ছে তো, এই জন্য বলছি তো আর 5 মিনিট পড়াবো, বেশিক্ষণ জানতে পারবো না। যা পাশাপাশি আওয়াজ হচ্ছে না, এই আওয়াজে সাউন্ড আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। ওকে। রে দারুণ বিধি, ওরে নিদারুণ বিধি, ওরে নিষ্ঠুর বিধি বিধাতা, একই লীলা খেলা তোর, বুঝিব কেমনে। দাগ দাও, একই লীলা খেলা তোর, বুঝিব কেমনে, দাগ দাও। একই লীলা খেলা তোর, কার লীলা খেলা? কার লীলা খেলা? লীলা খেলা বোঝা দায়। কার লীলা খেলা? বোঝা বড় কঠিন। বিধাতার। বিধাতা কার জীবনে কি রাখেন, কার জীবনে কি ঘটান, বিধাতা কার জীবনে কি ঘটাবেন কেউ আগাম বলে দিতে পারে না। বিধাতার লীলা বড় দায় বোঝা। রে দারুণ বিধি, ওরে নিষ্ঠুর বিধাতা, একই লীলা খেলা তোর। দাগ দাও, একই লীলা খেলা তোর, একই লীলা খেলা তোর, দাগ দাও। তোর মানে বিধাতার, নিষ্ঠুর বিধাতার তোর একই লীলা খেলা। কেমন লীলা খেলা? একমাত্র পুত্র দিয়া নীলি পুনঃ তারে অকালে। একমাত্র পুত্রকে দিয়ে জনার কোল ভরে দিয়েছিল, একমাত্র পুত্রকে দিয়ে অকালে কেড়ে নিল বিধাতা। তাহলে অকালেই যদি কেড়ে নিবি, তাহলে একমাত্র পুত্রকে জনার কোলে কেনই বা দিলি বিধাতা? বিধাতার লীলা খেলা বড় দায় বোঝা। একমাত্র পুত্রকে দিয়ে অকালে কেড়ে নিয়েছে, এটা বিধাতার লীলা খেলা। 1 নম্বর।
এক নম্বর মানে একটা লীলা খেলা। আচ্ছা, একই লীলা খেলা, তোর এই লাইনটা দাগ দিয়েছো? এবারে প্রশ্ন লেখো, কার কোন লীলা খেলার কথা বলা হয়েছে? কার কোন লীলা খেলার কথা বলা হয়েছে? তাহলে এক নম্বর বিধাতার লীলা খেলা হলো জনার কোলে একমাত্র পুত্রকে দিয়ে কেড়ে নিয়েছে অকালে। এটা বোঝা কঠিন, আগে থেকে বোঝা যায়নি। আর আর কি করেছে বিধাতা? আছিল মান, আছিল মানে ছিল, মান সম্মান ছিল, রাজা নীলধ্বজের মান সম্মান খ্যাতি ছিল, সেই মান সম্মান কেড়ে নিয়েছে। কিভাবে? ওই যে একটু আগে বলেছিল, নিদারুণ বিধাতা তার বুদ্ধিভ্রষ্ট করে, তার জ্ঞান বুদ্ধি নাশ করে। তাই বলছে আছিল মান, মান সম্মান ছিল, তাও কি নাশিলি, তাও নাশ করে দিলি, মান সম্মানকে শেষ করে দিলি। কিভাবে? ওই যে নিজের পুত্র হত্যাকারীর সঙ্গে মিত্রতা করে আপোষ করে। নরনারায়ণ পার্থ, হ্যাঁ পার্থ নরনারায়ণ, নররূপী নারায়ণ পার্থ হতে পারে? ছি, হতে পারে না। কুলোটা যে নারী, যে নারী কুলোটা, যে নারী কলঙ্কিনী, অসতী, বেশ্যা, তার গর্ভে, তার গর্ভে, বেশ্যা গর্ভে তার কি হে জনবিলাসী ঋষিকেশ, ঋষিকেশ কি কখনো কোনো বেশ্যা নারীর গর্ভে জন্ম নেয়? ঋষিকেশ মানে কি? বিষ্ণু। বিষ্ণু। ঋষিকেশকে ব্র্যাকেটে রাখো, ঋষিকেশকে ব্র্যাকেটে রাখো। ঋষিকেশ মানে বিষ্ণু। বিষ্ণুর তো 10 অবতারের কথা বলা হয়েছে পুরাণে, আছে না? বিষ্ণুর 10 অবতার। তার মধ্যে বিষ্ণুর 10 অবতারের মধ্যে কৃষ্ণ কিন্তু বিষ্ণুর অবতার রূপ, বলরামও কিন্তু বিষ্ণুর অবতার রূপ। তাহলে 10 অবতারের মধ্যে কৃষ্ণ, বলরাম এগুলো অবতার রূপ। তাহলে কখনো কি শুনেছ যে বিষ্ণু, ঋষিকেশ যে কিনা একজন বেশ্যা নারী, একজন কুলোটা নারী, একজন ব্যভিচারিণী নারীর গর্ভে একজন জারজ সন্তানের রূপ ধরে আবির্ভূত হয়েছে? এরকম কি কখনো কেউ শুনেছ? এমন লজ্জার কলঙ্কের কথা শোনা গেছে? ব্যভিচারিণী নারীর গর্ভে একজন জারজ সন্তানের রূপ ধরে কখনো বিষ্ণু জন্ম নেয়নি, জন্ম নিতে পারে না। কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে কাহিনী? এমন কোন শাস্ত্র, এমন কোন বেদ, এমনকি কোন পুরাণে এমন কাহিনী লেখা নেই। লাইনটা দাগ দাও, কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে কাহিনী, এই লাইনটা দাগ দাও। কোন শাস্ত্রে থেকে কাহিনী পর্যন্ত একটাই দাগ। প্রশ্ন লেখো, কোন কাহিনীর কথা বলা হয়েছে? প্রশ্ন লেখো, কোন কাহিনীর কথা বলা হয়েছে? লিখেছো প্রশ্ন? তাহলে উত্তরটা কি হবে? কোন কাহিনী? কোন শাস্ত্রে, কোন বেদে, এমনকি কোন পুরাণেও লেখা নেই। কোন কাহিনী? একজন ব্যভিচারিণী, কুন্তির মতো, এটা দিয়ে শুরু করবে, কুন্তির মতো একজন ব্যভিচারিণী নারীর গর্ভে জারজ সন্তান অর্জুনের রূপ ধরে ঋষিকেশ অর্থাৎ বিষ্ণুর আবির্ভাব ঘটেছে, এমন কাহিনী কোন শাস্ত্র, কোন বেদ, কোন পুরাণে লেখা নেই। উত্তর লেখা যাবে? উত্তরটা লেখা যাবে যে কোন কাহিনীর কথা বলা হয়েছে? তো আমাদের এই পর্যন্ত থাকবে। আর যতটা আলোচনা করা হলো তার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখে রাখতে হবে খুব তাড়াতাড়ি। আর যদি সেই প্রশ্নেরগুলো উত্তর লিখতে গিয়ে অসুবিধা হয় তাহলে এই আলোচনাটা আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নাও। উত্তরগুলো সুন্দর করে আমি প্রশ্নের সাথে সাথে ব্যাখ্যা করে দিয়েছি, তারপরে উত্তরগুলো লেখো। বুঝতে পারছো? ওকে, আজকে তাহলে এই পর্যন্ত। সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই, শুভরাত্রি।